প্রিয় দর্শক, আপনারা যেখানেই থাকুন না কেন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এসএসজি মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমিরুল মোমিনিন মানিক। দর্শক, আমরা আজকে সাম্প্রতিক কয়েকটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন সম্মানিত অতিথি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। হাতের বাঁ পাশে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জোনায়েদ সাকি, রয়েছেন রাজনীতি বিশ্লেষক রাজনীতিক জনাব ববি হাজ্জাজ, এবং রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক জনাব মনিরুজ্জামান মনির। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে আমাদেরকে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের প্রশ্ন বা মতামতের জন্য মুখিয়ে আছি। আলোচনা শুরু করব মনির ভাই আপনাকে দিয়ে। কিছুদিন আগের ঘটনা এটা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন যে তাকে হত্যা করে জামাতের উপর দোষ চালানোর প্রচেষ্টা চালানো হয়েছিল। এটা তিনি ইন্ডিয়ার একটা পত্রিকায় ইন্টারভিউ বলেছেন। কেন তিনি দেখা করলেন না মনমোহন সিং এর সঙ্গে, সেই প্রেক্ষাপটে বলেছেন। এটা পুরনো খবর, অনেকেই জানে। মনমোহন সিং এটা প্রণব মুখার্জির সাথে, হ্যাঁ, এটা পুরনো খবর, অনেকেই জানে। এর মধ্যে আমরা দেখছি যে কদিনে কয়েকবার বিশিষ্ট বেশ কজন নাগরিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এবং আমরা দেখলাম সর্বশেষ 25 জন নাগরিককে, যারা সিনিয়র সিটিজেন। তো একটা হুমকি সংক্রান্ত সংবাদ দেখছি বিভিন্ন জায়গায়। ধন্যবাদ আপনাকে। প্রথমত বিষয়টা হলো যে বেগম জিয়া যে বিষয়টা গতকালকে বলেছেন, এবং গত কয়েকদিন আগে সে নরেন্দ্র মোদীকে সফরের সাথে সে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, এবং 2013 সালে ভারতের মহামান্য রাষ্ট্রপতি বাবু প্রণব মুখার্জি যখন বাংলাদেশে এসেছিলেন, তখন জামাতের ডাকা হরতাল ছিল, এবং সেই হরতালের অজুহাতে উনি সেদিনে নির্ধারিত প্রোগ্রাম প্রণব মুখার্জির সাথে দেখা করার কথা ছিল, সেটাকে সে ক্যান্সেল করেছেন, সেদিন সে আসেননি। এটা আসলে এই কারণে তৎকালীন সময়ে বেগম খালেদা জিয়া দেখা করেন না, এটা তার একটা রাজনৈতিক স্টান্টবাজির কারণে। তখন আন্দোলনে ছিল। আজকে যদি এই প্রশ্ন বলেন, ঠিক কিছুদিন আগে এমন কি ঘটনা ঘটলো যে বেগম জিয়া নরেন্দ্র মোদীর সাথে সে দেখা করতে আসলেন? আসলে এটা বিএনপির রাজনৈতিকভাবে একটা দন্য দশায় পড়ে গেছেন, এবং রাজনৈতিক সিদ্ধান্তে আসলে সে কী করবে এই জায়গা থেকে সে সরে এসেছে। সিদ্ধান্ত নিতে পারছে না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন বেগম জিয়া। সেই কারণে যে কথাটা উনি বলছেন, যে আপনি যে কথাটা বলছেন একটির সাথে একটা রিলেভেন্ট বা আপনি সংযুক্তি টানতে পারেন না, এই কারণে বেগম খালেদা জিয়ার সাথে যে প্রোগ্রামটা ছিল প্রণব মুখার্জির সাথে, এটা বিরোধী দলীয় নেতা হিসেবে এটা পূর্ব নির্ধারিত বৈঠক। এখন যেহেতু গোটা বাংলাদেশের মানুষের কাছে এখন প্রশ্ন জেগেছে, গোটা বাংলাদেশের মানুষ যখন সচেতন মানুষ যখন বেগম খালেদা জিয়ার নরেন্দ্র মোদীর সাথে বৈঠকটাকে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে যখন প্রশ্ন উঠেছে, বেগম খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য তার দীর্ঘদিনে যাদেরকে ভারত বিরোধিতার যে মনোভাব ছিল, সেখান থেকে সে সরে এসে তার সংগঠনের মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন সাহেব বলেছেন, ভারত বিএনপি কখনোই ভারতের বিরোধিতা অতীতে করে নাই, বর্তমানে করবে না, ভবিষ্যতেও করবে না। অর্থাৎ আমরা কি জানি, আমরা 80-র দশকে যখন দেখেছি এদেশে 75 পরবর্তী বঙ্গবন্ধুর হত্যার পর থেকে বিএনপি নামে যে রাজনৈতিক দলটির জন্ম হয়েছে, এটা ভারত বিরোধিতার মধ্যে দিয়ে তাদের জন্ম হয়েছে। তারা প্রো পাকিস্তানি ধারায় বাংলাদেশের রাজনীতি করেছে, এবং প্রো পাকিস্তানি যে মানুষজন তাদের চিন্তা চেতনাকে ধারণ করেই বিএনপি নামে এই রাজনৈতিক সংগঠনটার জন্ম হয়েছে। সেটা তো ঠিক আছে মনির ভাই, এখানে জানতে চাওয়া যে তিনি যে অভিযোগটি করলেন বিদেশি একটি পত্রিকায়, এই অভিযোগ খতিয়ে দেখার প্রয়োজন আছে কিনা, বা বাংলাদেশ সরকার এটা তদন্ত করবে কিনা? আমি আসলে যে বিষয়টা বলছেন, এটা আমি খুব বড় লেন্সে বা বড় আকারে দেখতে চাই না। এই কারণে দেখতে চাই না, বিএনপির বর্তমান যে রাজনীতি, সকালে যে কথা বলে বিকেলে সেই অবস্থান থেকে তাদের, আমি এর আগেও অনেকগুলো চ্যানেলে বলেছি, যখন এদেশে ইলেকশন হচ্ছিল বা ইলেকশনের আগে এদের আন্দোলনে আমি বারবার বিভিন্ন চ্যানেলে বলছিলাম, একটি রাজনৈতিক দলের, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের একটা নির্ধারিত একটা উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্যটাকে সামনে নিয়ে তারা রাজনীতি করবে। বেগম খালেদা জিয়া বা বিএনপি বিগত দিনগুলোতে কখনোই কোনো তাদের দাবির প্রতি স্ট্রিক্ট থাকতে পারেননি, কখনোই কোনো সিদ্ধান্তে। ঠিক তেমনিভাবে আপনি দেখবেন, যেমনিভাবে প্রণববাবুর সাথে সে বৈঠকে যোগ দেন করেনি, আবার যখন রাজনৈতিকভাবে সে দেউলিয়া হয়ে গেছে, যখন তার ক্ষমতায় আসতে হবে চিন্তা করছে যে ভারতের আমার সহায়তা লাগবে, তখন সে নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য ইন্ডিয়ার এমন কোনো লবি নাই যাদের কাছে সে ধর্ণা না দিয়েছে। এটা বিভিন্ন পেপার পত্রিকায় যখন নরেন্দ্র মোদী 6 তারিখ আসছে, তার আগে থেকে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে থেকে এই বিষয়গুলো জানতে পেরেছি। আর আপনি যে বিষয়গুলো বললেন যে 25 জন নাগরিক, এটা 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যখন তার নির্বাচনী ম্যানিফেস্টোতে যখন
তার নির্বাচনী ওয়াদা অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকার নামায় আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করব। দীর্ঘদিন ধরে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্যে আমার যে দেশ জন্ম হয়েছে, সেখানে যারা আমরা এই দেশের আদর্শের সাথে, আমার জন্মের সাথে যারা বিশ্বাসগত করেছে, তারা আমাদের এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। জননেত্রী শেখ হাসিনা সেই রাজনৈতিক সিদ্ধান্তের যখন হয় 2008 সালের 29 কিন্তু এই নির্বাচনে, হুমকিটা কিন্তু অব্যাহতভাবে দেওয়া হচ্ছে যখন যখন থেকে আনসারুল্লাহ বাংলা টিম, এবং এটা কিন্তু একবার না অনেকবার দিয়েছে, এর আগেও বেশ কয়েকবার দিয়েছে। আসলে মানিক ভাই, এই আনসারুল্লাহ বাংলা টিম বলেন, এই সমস্ত যে নামে বেনামে যে সমস্ত সংগঠনগুলো আছে, আসলে এগুলা জামাতে ইসলামেরই বিভিন্ন সংস্করণ। এটা জামাত ইসলামের 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা পরাজিত শক্তি, তাদেরই বিভিন্ন সংস্করণ। এই সংস্করণে কখনো আপনার আনসারুল্লাহ বাংলা টিম নামে, কখনো তারা ওই যে থাবা বাবা নামে, এই সমস্ত বিভিন্ন নামে আর কি এরা এসে যারা এদেশের স্বাধীনতার পক্ষে, প্রগতির পক্ষে কথা বলে, যুদ্ধ অপরাধীদের বিপক্ষে কথা বলে, যাদের অবস্থানটা খুব শক্ত, হ্যাঁ, যে দেশের স্বাধীনতার প্রশ্নে যারা আপোষহীন, তাদেরকে বিভিন্নভাবে তারা থ্রেট দিয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র এই কারণেই দিচ্ছে যাতে যুদ্ধ অপরাধীদের বিচারটা বাধাগ্রস্ত হয়। আসলে কি সেটা পারতেছে এই সরকার? যেহেতু দেশরত্ন শেখ হাসিনা তার রাজনৈতিক সিদ্ধান্ত, যারা যুদ্ধ অপরাধীদের সাথে জড়িত, যারা মানবতা বিরোধীর সাথে জড়িত, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। তার মানে আপনি বলছেন যে এই যে বেশ কজন ব্লগারকে হত্যা করা হলো, এটার সঙ্গে জামাতের একটা যোগ সংযোগ আছে, আপনি এখানে মিলাতে চাচ্ছেন। কিন্তু আমরা দেখছি যে যারা হত্যা করেছে বা যারা দায় স্বীকার করেছে, তারা এই হত্যার অন্য উদ্দেশ্যের কথা বলেছে। মনির ভাই, আপনার কাছে জানতে চাইবো, সাকিব ভাইয়ের কাছে যাব, যে এই যে নাগরিকদের নিরাপত্তাহীনতা, এটা উদ্বেগ বাড়াচ্ছে। এক্ষেত্রে আমরা দেখছি যে রাষ্ট্র অনেকগুলো ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে কিন্তু খুব একটা গ্রেফতার করতে পারেনি বা এখনো বিচার নিশ্চিত হয়নি। আচ্ছা, এখানে আপনি অনেকগুলো প্রসঙ্গ এনেছেন। আমি প্রথমে বেগম জিয়ার প্রশ্নটা নিয়ে, যে প্রশ্নটা এখানে উঠেছে, এই প্রশ্নটা আমার ইম্পর্টেন্ট, আমি যেটা হ্যাঁ করেছি আর কি। তো সেই প্রসঙ্গে দু একটা কথা মানে বলা যাবে, হ্যাঁ বলি আর কি, খুব সংক্ষেপে বলি। আমার আসলে এই বিষয়ে তো আসলে বিএনপি জবাব দিবে। মানে আমি এই জিনিসটাকে যেভাবে দেখছি, প্রথমত মানে বেগম জিয়া তখন যখন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশে সফরে এসেছিলেন, তিনি তখন বিরোধী দলের নেত্রী ছিলেন সংসদে। কাজেই এটা তো এক ধরনের, যখন কোনো সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফরে আসেন, তখন এখানকার তার একটা প্রোটোকল আছে, এবং এখানকার সরকারের এবং বিশেষভাবে বিরোধী দলের নেত্রী যিনি সংসদে থাকেন, নেতা থাকেন, তারা এটা দেখা করাটা একটা সাধারণ শিষ্টাচার, এবং এটা একটা এই ধরনের রাষ্ট্র থেকে রাষ্ট্র সফরের একটা অংশ। এখন তিনি কেন দেখা করেননি, সেটা তার রাজনৈতিক অবস্থানের জায়গা, সেটার ব্যাখ্যা তারাই দিবেন। কিন্তু দ্বিতীয় যে জিনিসটা আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে যে এইটা যে আমরা এটা দীর্ঘদিন ধরে দেখছি যে বাংলাদেশ এবং ভারতের প্রশ্ন আসলে, যেখানে বাংলাদেশ এবং ভারত দুটি দেশ, দুই রাষ্ট্র, তার মধ্যে সম্পর্ক, তাদের জাতীয় স্বার্থের প্রশ্ন নিয়ে আলোচনা হবে, সেটার চেয়ে অনেক বেশি গুরুত্ব পায় ভারতের সরকার এখানে বাংলাদেশের বিভিন্ন পার্টির, কোন পার্টির প্রতি কী ধরনের দৃষ্টিভঙ্গি কিংবা কতটা ঘনিষ্ঠতা কোন পার্টির সাথে কিভাবে দেখালেন, এটা অনেক বেশি প্রাধান্য পেয়ে যায়। এবং এই প্রাধান্য পাওয়াটাই আমাদের জন্য দুঃখজনক। প্রভাব রাখছে না, এটা কি কারণ? এটা তো একটা, তো এটা ঠিক যে মানে এইটা থেকে যেমন এটা থেকে যেমন তেমনি আমরা অনেক ঘটনার মধ্যে দেখি যে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে যে সমমর্যাদা, জাতীয় স্বার্থের ভিত্তি এবং উভয় দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকা থেকে একটা উভয় দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব নিশ্চিত হওয়ার কথা ছিল, সেটা না থেকে এক ধরনের অধস্থনতার সম্পর্ক বিশেষত বাংলাদেশের দিক থেকে আছে। এটা বাংলাদেশের জনগণের মধ্যে একটা তাদের একটা কি বলে অনুভূতি, কিংবা তারা এইভাবেই বিষয়টাকে ভাবেন। এটার বাস্তবতাটা এই জায়গায়, যখন আমরা দেখি যে ভারত রাষ্ট্রের দিক থেকে ভারতের যখন সরকার কিংবা রাষ্ট্রপ্রধানরা আসেন, তখন তারা কিন্তু ভারত রাষ্ট্রের জাতীয় স্বার্থ নিয়ে কিভাবে বাংলাদেশের সাথে সম্পর্কিত হবেন সেই জায়গাটা নিয়ে আসেন। কিন্তু আমরা দেখি আমাদের দেশের যে জাতীয় স্বার্থের জায়গাটা, জাতীয় ঐক্যটা যেভাবে তৈরি হওয়া দরকার অপর রাষ্ট্রের সম্পর্কের জায়গায়, রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থ নিয়ে অপর রাষ্ট্রের সাথে সম্পর্কের যে জায়গা, সেটা আমাদের এখানে তৈরি হওয়ার বদলে বরং এখানকার বিবদমান রাজনৈতিক পক্ষগুলোর কোনটার সাথে কিভাবে কত ঘনিষ্ঠতা, সেই জায়গাটা অনেক বেশি সামনে চলে আসে, যার ফলে আমাদের দেশের রাজনৈতিক যে শক্তিটা, তারা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়, বিশেষভাবে যারা ইতিমধ্যে সরকারগুলোর মধ্যে এসছেন। তো সেই জায়গাটারও একটা প্রতিফলন কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে, এটাকে যেভাবে দেখা হয় তার মধ্যে আছে। আমি পরের প্রসঙ্গে চলে আসি, যেটা আপনি বলছেন যে অভিযোগ করলেন, না না, যেটা হচ্ছে যে আমাদের এখানে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এখন আনসারুল্লাহ বাংলা টিম নামে
একটা একটা গোষ্ঠী, একটা সংগঠন, তারা বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিচ্ছে এবং তারপরে আমরা দেখছি যে সেই হুমকির তালিকা অনুযায়ী মোটামুটিভাবে ইতিমধ্যে বেশ কয়েকজন রীতিমতো চাপাতির আক্রমণে তারা নৃশংসভাবে খুন হয়েছেন। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাতে ভয়ানক উদ্বেগজনক আমাদের জন্য, এবং বাংলাদেশে এই যে এক ধরনের জঙ্গিপনার উত্থান, সেটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের ব্যাপার। কিন্তু লক্ষ্য করলে আমরা দেখব যে আমাদের সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু একেবারেই সবসময় সোচ্চার, এবং তাদের মন্ত্রীরা সকাল বিকাল জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছেন, এবং জঙ্গিবাদ দমন করাটাই তাদের এই সরকারের সবচেয়ে বড় মিশন। এবং সেই কারণে তারা অনেক কিছু ছাড় দিতে আমাদেরকে মাঝে মাঝে প্রকারান্তরে বলেন, যেমন গণতন্ত্র আমাদেরকে অনেকটা একটু কম গণতন্ত্র আমাদের এখানে লাগবে, কেননা আমরা জঙ্গিবাদ এখন শেষ করছি। কিন্তু জঙ্গিবাদ শেষ করার এই প্রক্রিয়া আমরা দেখছি যে জঙ্গিবাদের নতুন নতুন ধরন বিকশিত হচ্ছে, এবং এই ধরনের হত্যাকাণ্ড যখন ঘটছে সেগুলো কখনো ঘটছে পুলিশের কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, কখনো মানে যখন সাধারণ নাগরিকরা তাদেরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করছেন তখনও পর্যন্ত আমরা পুরো চেইনটাকে মানে এখনো ধরতে পারার মতো কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি। সরকার তো বারবার ঘোষণা করছে, সরকারের ঘোষণা আছে, ফলে ঘোষণা, আমি একটু কথাটা শেষ করি, সেটা হচ্ছে সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে ঘোষণা দিচ্ছে, কিন্তু যখন একজন এইরকম জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ হত্যার হুমকি দিয়ে চাপাতি দিয়ে একজনকে কুপিয়ে মেরে ফেলছেন, সেটা ব্যাপারে যে পদক্ষেপ গ্রহণ করা, কতগুলো হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ, অর্থাৎ আগাম পদক্ষেপ, যেমন আপনি প্রায় 80 জনের উপরে তালিকা তারা প্রকাশ করেছে। তো এই তালিকা তো বেশ কয়েক বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে। কাজে এই তালিকার যারা হুমকি প্রাপ্ত, তাদের নিরাপত্তার ব্যবস্থা সরকার কোথায় করলো, কেন করছে না? এটা কি ইচ্ছার মানে আপনি কি মনে করেন? আমি প্রশ্নটা তুলছি যে প্রথমত নিরাপত্তা তাদের দেওয়া হয়, দ্বিতীয়ত তারা যখন আক্রান্ত হচ্ছে তখন তাদের এই ঘটনাগুলোর যেভাবে কি বলে তদন্ত এবং তার মধ্য দিয়ে দোষীদেরকে দ্রুততার সাথে ধরা, সেই ধরার প্রক্রিয়াটা একটা দীর্ঘমেয়াদী জায়গায় ঝুলে যাচ্ছে। ফলে আমরা কেবল যখন একজন করে চাপাতির খুন হয়ে যাচ্ছেন আমরা প্রতিবাদ করছি, কিন্তু এই প্রতিবাদ ক্রমেই একটা নিয়মিত আমাদের প্রতিবাদের একটা তৎপরতায় পরিণত হচ্ছে, কিন্তু বাস্তবতা থেকে আমাদের কোনো উন্নতি হচ্ছে। বাবলু ভাই, এই যে আমরা যদি এই প্রসঙ্গে আসি, 25 জন নাগরিকের হত্যার হুমকি, এর আগে কয়েকজন ব্লগার খুন হয়েছেন, এবং যারা খুন করেছেন তারা অনেকে স্বীকার করেছেন, বেশ কটা সংগঠন স্বীকারই করেছে যে তারা খুন করেছে, এবং বলেছে যে তারা নাস্তিকতা প্রচার করছিল, সেজন্যই তাদেরকে খুন করা হয়েছে, এভাবে তারা ঘোষণা দিয়েছে। এর মধ্যে একটা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। তো এগুলোর কোনো সুরাহা দেখছি না। মনির ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে, এর আগে একটা প্রশ্ন নিয়ে নিই। সরি, দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদপুর সদর থেকে মোহাম্মদ আখতার হোসেন খান বলছিলাম। হ্যাঁ, বলুন আপনার প্রশ্নটি। আমার প্রশ্নটা হচ্ছে কি, আমি ওই যে মনিরুজ্জামান ভাইয়ের কাছে, উনি যে ওনারা বলে থাকেন যে বিদ্যুতের কোনো লোডশেডিং নেই, অথচ আমরা প্রত্যেকদিন 8 থেকে 10 ঘন্টার উপরে বিদ্যুৎ পাই না। এই সম্বন্ধে একটু যদি কিছু বলেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। 2 ঘন্টা পরে বিদ্যুৎ আসলো। আচ্ছা, আমরা জানতে চাইবো মনির ভাইয়ের কাছে। ববি ভাই। জি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথমেই যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, এটা সোজা কোনো বিষয় না, খুব কমপ্লিকেটেড একটা বিষয়। এবং অবভিয়াসলি আমার দেশের যখন আইন শৃঙ্খলা আমরা ঠিকভাবে মেনটেন করতে না পারি, যখন যে কোনো সিটিজেনের উপরে, যে কোনো নাগরিকের উপরে একটা ভীতি কাজ করে যে সে কী বলতে পারবে, কী বলতে পারবে না, কী করতে পারবে, কী করতে পারবে না, তখন গণতন্ত্র প্র্যাকটিস আমরা ঠিকভাবে করছি না। এবং মাত্র একটু আগে জুনায়েদ সাকি বললেন যে আমাদের সরকার আমাদেরকে কন্টিনিউয়াসলি বলে আসছে যে আমরা জঙ্গি বন্ধ করছি, জঙ্গিবাদ বন্ধ করাচ্ছি, সো সেটার জন্য আমাদেরকে একটু তোমরা গণতন্ত্র সীমিত রাখতে দাও। এভাবে আসলে কাজ হয় না। এবং এই যে প্রথমে যে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথাটা তুললেন, সেটা আমি আরেকবার তুলব এখানে, কাজ কিছুটা এখানে একটা মিল রয়ে যাচ্ছে, স্পেশালি মনিরুজ্জামান মনির সাহেব যেটা বললেন সেটার সাথে একটা মিল রয়ে যাচ্ছে। প্রথমত, তারা কেন কার সাথে দেখা করেছেন না করেছেন তাদের বিষয়, তারা যেটা বলেছেন সেটা আমাদের হয়তো ওনার কথাগুলো এখানে বিএনপির কেউ থাকলে হয়তো আরও ভালোভাবে ওনারা একটা ডিসকাশন করতে পারতেন, এখানে নেই, সেটার অতটা প্রয়োজনও ছিল না। কিন্তু ওই যে প্রথমেই যে একটা জোর করে আমার প্রতিপক্ষ একজন আছেন তার উপরে কোনো একটা দোষ চাপাতে হবে, এই জিনিসটা যখন শুরু হয়ে যায় তখন কোনো কিছুর মূলে যাওয়া আমাদের খুব মুশকিল হয়ে যায়।
কারণ মনিরুজ্জামান মনির সাহেব এই জিনিসটাও বলেছেন যে ওই ব্লগারদের যে হুমকির বিষয় বা হত্যার বিষয়, যে হত্যার বিষয়টা, যে মর্মান্তিক হত্যার যে বিষয়টা, হুমকি তো অনেকে দিতে পারে, অনেক ফাজলামি করে অনেক হুমকি থাকে, কিন্তু এই কারেন্ট এই হুমকিগুলো কিন্তু ফাজলামির হুমকি না, কারণ আমরা অলরেডি মর্মান্তিক হত্যা কয়েকটা দেখেছি, নৃশংস হত্যা কতগুলো দেখেছি আমরা। এবং এটার জন্য ল এনফোর্সমেন্ট কাজ করে যাচ্ছে, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে, হয়তো তাদের আরো তৎপরতা দরকার, কিন্তু তাদের বের করতে হবে কারা করছে, কারা দায়ী, কেন করছে এবং কিভাবে মূল থেকে এই জিনিসটা বন্ধ করা যায়। কিন্তু শুরুতেই রাজনৈতিক নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যদি তাদের প্রতিপক্ষের উপর একটা দোষ চাপিয়ে দেন, তারা আসলে দোষী কি না দোষী সেটা তো মানে রাজনৈতিকভাবে আপনি জানা কি যাবে বলছেন না। যে বিএনপির উপরে চাপানো হচ্ছে বা আমি বলছি বিএনপি যে জোটের কোনো উপরে? কারোর উপরে, বিএনপির উপরে চাপাক, যেই দলের উপরে চাপাক, আর বিএনপির উপরে তো এই মুহূর্তে তো হয়তো চাপানোর কারণ আরো কম আমি দেখি, তারা মানে পার্লামেন্টে পর্যন্ত নেই, দলের বেহাল অবস্থা, যেহেতু সবাই আমরা যতদূর আপনাদের কাছ থেকে, আপনাদের নিউজ মিডিয়ামের কাছ থেকে, সংবাদের কাছ থেকে আমরা যা জানতে পারছি যে বিএনপির দলেরই বেহাল অবস্থা। সো এখন তাদের উপরে শুধু দোষ না চাপিয়ে, হয়তো তাদের দোষ আছে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগ যেটা অভিযোগ করে যে অস্থির পরিস্থিতি তৈরির জন্য বিএনপিটা করতে পারে, এখন তো অস্থির পরিস্থিতির কথা হচ্ছে না, এখন স্পেসিফিক একটা জিনিস নিয়ে কথা হচ্ছে, যে আপনার আমাদের এই যে 25 জন স্পেশাল নাগরিক, সম্মানিত 25 জন নাগরিকের উপরে হত্যার আপনার হুমকি, এবং এই যে ব্লগারদের যে হত্যা হয়েছে এবং হত্যার হুমকি, জুনায়েদ সাকিব যেটা বললেন যে 80 জনের পুরনো একটা লিস্ট, একটা হত্যার হুমকি দেয়া, এবং এরকম অনেক লিস্ট কিন্তু গত 2 বছরও অনেক ইন্টারনেটে এসছে, খবরের কাগজে আমরা দেখেছি, অনেক জায়গায় দেখেছি। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ বের করা কোত্থেকে আসছে, কেন আসছে, কিভাবে আসছে, এটা কিন্তু রাজনীতিবিদদের কাজ না। রাজনীতিবিদ এখন আমি যদি বলা শুরু করি না এটা জুনায়েদ সাকিব সাহেব দিয়েছেন, তাহলে আমি মূল যেই জায়গাটা আমাদের সবার লক্ষ্য থাকা উচিত, যে জায়গাটা আমাদের সবার ফোকাস থাকা উচিত, সেখান থেকে জুনায়েদ সাকিব সাহেবের উপরে ফোকাসটা চলে আসবে। সেটা কার লাভ হচ্ছে? সেখানে দেশের কোনো লাভ হচ্ছে? জাতির কোনো লাভ হচ্ছে? তো এখানে রাজনীতিক কথাবার্তা এই জায়গাটা থেকে হয়তো একটু দূরে রেখে, এখানে আমাদের দেশের জাতির কল্যাণ আমরা কিভাবে করতে পারি, আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজটা কিভাবে করতে পারি। কারণ যখন একজন রাজনৈতিক নেতা, যারা দেশকে ডিরেকশন দিচ্ছে, দেশ পরিচালনা করছে, তারা যদি বারবার বলে না এর দোষ, তখন আইন শৃঙ্খলা বাহিনীতে যারা কাজ করছেন তাদের উপরে অটোমেটিক্যালি একটা প্রেশার চলে আসে যে আচ্ছা তাহলে একে তো একটু তো দেখতে হবে। তারা তাদের যে ইনভেস্টিগেশন, তারা যেটা দেখছেন, যেটা করতে চেষ্টা করছেন, তাদের কাজটা তাদের মতো করতে দেওয়া উচিত। তাহলে কি বিচার না হওয়া বা এর পেছনে যারা জড়িত তাদের গ্রেফতার না হওয়া, এটা কি অন্যতম কারণ আপনি মনে করেন? না, এটা অন্যতম কারণ আমি মনে করি না, আমি বলবো না আমি কি মনে করি। আমি আইন বিশেষজ্ঞ না, আইন বিশেষজ্ঞ শুধু না, আমি ওই আইন যারা মানে আইন শৃঙ্খলা বাহিনীর যেসব বিশেষজ্ঞ আছে তাদের ভিতরে আমি পড়ি না। সো এটা নিয়ে আমি কমেন্ট করতে পারি, কিন্তু আমি এইটুকু বিশ্বাস করি সরকারের তো ইচ্ছার অভাব নেই। দেখেন, সরকারের ইচ্ছার অভাব আছে কি না আছে সেটাও আমি বলতে পারবো না, সেটা সরকারের কাউকে আপনাকে বসিয়ে জিজ্ঞেস করতে হবে। সেটা কিন্তু শুধু মনিরুজ্জামান মনির সাহেবকে জিজ্ঞেস করলে হবে না, অ্যাকচুয়ালি সেটা সরকারের কাউকে, এবং এই মিনিস্ট্রির দায়িত্বে যারা আছেন তাদেরকে বসে আপনাকে জিজ্ঞেস করতে হবে। র্যান্ডম যে জায়গাটা আছে, যে জায়গাটার উত্তর দিতে পারবেন, তার বাইরে কাউকে উত্তরটা কারো কাছে খোঁজাটা উচিত না। উনি একটা দলকে রিপ্রেজেন্ট করেন, উনি একটা দলের সাথে আছেন বলেই ওই দল সরকারে আছে, এবং সরকারের একটা জায়গায় ওই কাজটা কারা করছে তাদের উত্তর উনি দিতে পারেন। সেটা মনির ভাইয়ের কাছে শুনবো আমরা। না, উনি যদি দেনও আমি মেনে নিব না, কারণ উনি ওই জায়গাটাই নেই। আচ্ছা, আমরা সিম্পল আরো শুনবো, একটা বিরতিতে যাব। জাস্ট একটা কুইক শর্ট করে নিই যে কারোর উপরে দোষ দেওয়ার আগে যাদের কাজ এটা বের করা, কার দোষ কি, তাদেরকে কথা বলতে দিই। আমরা রাজনৈতিকভাবে সবকিছু অটোমেটিক্যালি ঘুরিয়ে না দিই। এবং আমাদের দেশের উপরে বড় যেটা একটা আমরা ফ্রিডম অফ স্পিচ নাই, আমরা মন খুলে কথা বলতে পারছি না, ভয় পেতে হচ্ছে যে আপনার উপরে একটা হুমকি আসবে, কথা তো বলছি, আঘাত হতে পারে। আমি হয়তো বলছি, বেশিরভাগ মানুষ বলতে পারছে না, আঘাত হতে পারে। তো সেই ভয়টা যেন আমরা দূর করতে পারি, আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে। আমরা আরো শুনবো ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, এসএসজি মাই টিভি রাউন্ড টেবিলের সঙ্গে থাকুন, আমরা ফিরছি খুব শিগগির। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি এসএসজি মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে 3 জন সম্মানিত অতিথি রয়েছেন, আমি আবার একবার করে পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন জনাব জুনায়েদ সাকিব, জনাব ববি হাজ্জাজ, জনাব মনিরুজ্জামান মনির। একটা প্রশ্ন আছে, প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় যাব। দর্শক নাম বলে প্রশ্ন করুন। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। হ্যাঁ খসরু ভাই বলুন। জি ভাই, আমি মোটামুটি 2টি প্রশ্নই রাখতে চাই। একজন আলোচক বলছিলেন যে বেগম জিয়া নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য বিড করছিলেন, সেক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলেছিলেন, দেখা করার উদ্যোগ নিয়েছিলেন? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিলেন দেখা হবে না। আর দ্বিতীয় প্রশ্নটি, খালেদা জিয়া নরেন্দ্র মোদীর সাথে দেখা করলেন,
এবং দেখা করার পর তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন যে ভারতের কাছে বাংলাদেশের দাসত্বের কথা বললেন। এই সব মিলিয়ে এই বিষয়টি কি আপনারা কিভাবে দেখছেন এবং বিষয়টি কি কিভাবে বলবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে অসংখ্য। মনি ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। দর্শক প্রশ্ন করেছিল বিদ্যুতের বিষয়ে, সেই বিষয়ে আপনি ছোট করে বলতে পারেন। তার আগে বলতে চাচ্ছি 15 বিশিষ্ট নাগরিককে হত্যার প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলেছি। এর সঙ্গে একটা বিষয় যোগ করতে চাই, এর আগেও বেশ কিছু ঘটনা ঘটেছে। পহেলা বৈশাখ, এরপরে আদিবাসী এক মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার ঘটনা। আমরা বেশ কদিন আগে, এটা এপ্রিল মাসের ঘটনা, সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি, তিনি যানজটের মধ্যে গুলি চালিয়েছিলেন এবং দুজন মারা গেছেন। এটা খুব ব্যতিক্রম ঘটনা এবং মর্মান্তিক। যদি এটার বিচার শুরু হয়েছে, প্রশ্ন যেহেতু আমার দিকে বেশি, আমাকে একটু সময়ও বেশি দিবেন আপনি। আমার মনে হয় এই প্রসঙ্গটা ছোট করে বললে ভালো হয়। প্রথমত বিদ্যুতের ব্যাপারে, এটা বাংলাদেশের মানুষ, সচেতন মানুষ সবাই যায়। বিগত দিনগুলোতে কি ছিল বিদ্যুতের পরিস্থিতি, আজকের বিদ্যুতের পরিস্থিতি কি, এই ব্যাপারে ব্যাখ্যা দিতে চাই না, আমার দেওয়ারও প্রয়োজন নেই। আপনি ভালো জানেন যে আসলে বিদ্যুতের লোডশেডিং সেই রকমের আছে কিনা, এখন বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত, এই প্রশ্ন। তবে নির্ধারিত যদি ফরিদপুরে যে জায়গা থেকে উনি ফোন করেছেন ওই রকমের যদি কোনো বিষয় হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রী মাননীয় বিদ্যুৎ মন্ত্রী নসরুল আহমেদ বিপুর সাথে আমার সম্পর্ক ভালো। আমি প্রয়োজন বোধে বলতে পারবো যে একজন দর্শক আমাকে ফোন করেছে, ফরিদপুরে বিদ্যুৎ পাচ্ছে না, হয়তো বা 1.5-2 ঘন্টা ছিল না, আজকের এই রাত্রটাকে আমি অ্যাড্রেস করে কথা বলতে পারবো। আর খসরু ভাই যে কথাটা বলেছে, আমি বিষয়টাকে আরো দুই একটা বিষয় আছে, আমি খুব ছোট করে বলতে হবে। যেটা হলো যে খসরু ভাইয়ের বিষয়টা যেটা বলছেন যে নরেন্দ্র মোদীর সাথে দেখা করছেন, দেখা করার পরে কি প্রশ্ন করেছেন, আমি ওই প্রসঙ্গে আসতে চাইনি। এসে গেছে প্রণব মুখার্জির সাথে দেখা করতে চান। আপনি যেটা বললেন যে প্রণব মুখার্জির সাথে দেখা করে নাই বেগম খালেদা, যে কিসের জন্য জামাত হরতাল ডেকেছিল, সেই হরতালে গভর্নমেন্ট নাশকতা করবে, জামাতের কাঁধে সেই দোষটা চাপানো হবে। এই যে বিষয়গুলো বলছেন, এই বিষয়গুলো রাজনৈতিকভাবে দন্য হয়ে যাওয়ার কারণে এই ধরনের কথাবার্তা বলেছেন। যখন প্রধান, যেটা সাকিব ভাইও অ্যাড্রেস করেছেন, যে উনি একটা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যখন আসে, ওই দেশের প্রধানতম দলগুলা বা সরকারি দল এবং বিরোধী দলের প্রধান সংগঠনগুলো যারা, তাদের নেতৃবৃন্দের সাথে দেখা বলে, এটা রাষ্ট্রীয় রীতিনীতি, এটা আলোচনা হয়ে গেছে। তো আমি ওইটাই বললাম যে সেইখানে আমি এখানে জবাব দিতে চাই নাই। আর এখন আমি